একদম সাধারণ এক মেয়েকে কর্পোরেট অফিসার ভেবে তাচ্ছিল্য করল এক অহংকারী যুবক। কিন্তু আসল পরিচয় যখন সামনে এলো, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। বন্ধুরা, সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সকালটা অন্য দিনের মতোই বেশ ব্যস্ত ছিল। সেই কোলাহলের মাঝে প্রায় ৩০ বছরের এক যুবক বেশ দম্ভের সাথে কফি শপের দিকে এগিয়ে যাচ্ছিল। তার নাম ছিল আরিয়ান মাহমুদ। পরনে লাখ টাকার ইটালিয়ান স্যুট, চোখে দামি সানগ্লাস এবং হাঁটাচলায় অদ্ভুত এক অহংকারের ছাপ। সে দেশের অন্যতম বড় একটি টেক কোম্পানির সিনিয়র ডিরেক্টর। তার সবসময় মনে হতো এই পৃথিবীতে স্ট্যাটাস আর টাকা ছাড়া বাকি সব কিছুরই কোনো দাম নেই। আরিয়ান লাউঞ্জের এক কোণে নিজের নির্ধারিত সিটের কাছে পৌঁছালো এবং সেখানে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করল। সে দেখল তার ঠিক সামনের সিটেই এক তরুণী বসে আছে। পরনে একদম সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ, চোখে মোটা ফ্রেমের চশমা, আর মুখে কোনো মেকআপ নেই। সে কানে ইয়ারফোন গুজে অত্যন্ত সাধারণ একটা ল্যাপটপে কি যেন টাইপ করছিল। আরিয়ান তাচ্ছিলি দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর মুখ মাখিয়ে বলল, "এক্সকিউজ মি, এটা আমার টেবিল স্পেস।" তরুণীটি ল্যাপটপ থেকে মুখ তুলে তার দিকে তাকালো। তারপর খুব স্নিগ্ধা একটা হাসি দিয়ে বলল, "জি, আমি জানি। জায়গাটা দুজনের জন্যই শেয়ার করা।" তার গলার স্বরে অদ্ভুত এক কোমলতা ছিল। আরিয়ান কোনো উত্তর না দিয়ে নিজের দামি ব্রিফকেসটা টেবিলের ওপর রাখতে গেল। কিন্তু চামড়ার ব্যাগটা একটু ভারী হওয়ায় আরিয়ানের হাত ফসকে টেবিলের কিনানা থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হল। তরুণীটি মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে ব্যাগটা ধরে ফেলল এবং সুন্দর করে টেবিলের ওপর গুছিয়ে রাখল। কাজটা সে খুব স্বাভাবিকভাবেই করেছিল, কিন্তু আরিয়ানের এটা মোটেই হজম হল না। তার মনে হল এই সাধারণ মেয়েটা হয়তো তার কাছে ঘেঁষার চেষ্টা করছে। সে ভ্রূকুঁচকে কড়া গলায় বলল, "দরকার ছিল না। আমার জিনিসপত্র অনেক দামি, আমি নিজেই সামলাতে পারি।" তরুণীটি কোনো জবাব না দিয়ে শুধু আলতো করে হাসল এবং আবার নিজের কাজে মন দিল। কিছুক্ষণ পর তাদের ফ্লাইটের ঘোষণা হল। দুজনেই বিমানের বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। কাকতালীয়ভাবে বিমানেও তাদের সিট ছিল পাশাপাশি। সবাই যে যার সিটে বসে বেল্ট বাঁধছিল। কেউ ম্যাগাজিন পড়ছিল, কেউ বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। আরিয়ান তার পকেট থেকে লেটেস্ট মডেলের আইফোন বের করে মেইল চেক করতে শুরু করল। ঠিক সেই সময় পাশের সিটে বসা তরুণীটি তার ব্যাগ থেকে ডায়েরি আর একটা সাধারণ কলম বের করে কিছু লিখতে শুরু করল। আরিয়ানের চোখ বাঁকাভাবে তার দিকে গেল। সে মনে মনে ভাবল, আজকালকার দিনেও মানুষ ডায়েরি নিয়ে ঘরে? নিশ্চয়ই কোনো ছোটখাটো এনজিওর কর্মী ফ্রি টিকিটে ট্রাভেল করছে। কয়েক সেকেন্ড পর সে কৌতূহল চাপতে না পেরে সরাসরি জিজ্ঞেস করল, "আপনি যাচ্ছেন কোথায়?" তরুণীটি শান্তভাবে বলল, "চট্টগ্রামে।" আরিয়ান আবার জিজ্ঞেস করল, "সেখানে কি করেন?" তরুণীটি মুচকি হেসে বলল, "এমনি, মাটি আর গাছপালা নিয়ে একটু কাজ করি।" আরিয়ানের কাছে এই উত্তরটা খুবই হাস্যকর লাগল। তার এমন মানুষ একদম পছন্দ নয়, যাদের জীবনে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। সে হালকা ব্যঙ্গের সুরে বলল, "ও, বুঝতে পেরেছি। মানে কোনো নার্সারি বা ছোটখাটো কৃষিকাজের প্রজেক্ট। আজকাল অনেকেই এসব করে সময় নষ্ট করছে।" তরুণীটি তার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো বিরক্তি ছিল না। সে বলল, "হ্যাঁ, আপনি সেরকমই ভাবতে পারেন।" আরিয়ানের মনে হলো সে মেয়েটির স্ট্যাটাস ঠিক ধরে ফেলেছে। সে একটু আত্মশ্লাঘার সাথে বলল, "আমি মানুষ চিনতে ভুল করি না। জীবনে বড় কিছু করতে চাইলে এসব ছোটখাটো কাজ ছেড়ে স্মার্ট কিছু করা উচিত।" তরুণীটি আবার সেই শান্ত হাসি হাসল। বড় কাজ তো সেটাই, যা মানুষের উপকারে আসে। আরিয়ানের কাছে এই ফিলসফি খুব সস্তা মনে হলো। তার মনে হলো মেয়েটা নিজের ব্যর্থতা ঢাকতে বড় বড় কথা বলছে। ঠিক তখনই বিমানের করিডোর দিয়ে একজন এয়ার হোস্টেস ট্রলি নিয়ে এলেন। তার নাম ছিল রিনি। রিনি যখন তাদের সিটের কাছে এলো, তখন সে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। সে বিনয়ের সাথে জিজ্ঞেস করল, "স্যার, কফি বা জুস কিছু নেবেন?" আরিয়ান হাত নেড়ে বিরক্তির সাথে বলল, "না, তোমাদের এই কফির টেস্ট একদম বাজে।" কিন্তু পাশে বসা তরুণীটি খুব মিষ্টি করে বলল, "আমাকে এক গ্লাস জল দিন। আর হ্যাঁ রিনি, আপনার চোখ খুব লাল লাগছে। গতরাতে কি ঘুম হয়নি?" রিনি অবাক হয়ে হাসল, "ম্যাম, টানা ডিউটি চলছে তাই একটু ক্লান্ত।" তরুণীটি বলল, "একটু নিজের যত্ন নেবেন, শরীর আগে।" রিনি ধন্যবাদ জানিয়ে চলে গেল। আরিয়ান এই দৃশ্য দেখে রীতিমতো বিরক্ত হল। সে বাঁকা হেসে বলল, "আপনার কি সবার সাথে এভাবে গায়ে পড়ে কথা বলার স্বভাব? এদের কাজই হলো সার্ভ করা। এদের সাথে এত ইমোশন দেখানোর কি আছে?" তরুণীটি জলের গ্লাসে চুমুক দিয়ে বলল, "ইমোশন নয়,
মানুষ হিসেবে মানুষের খোঁজ নিলাম মাত্র। আরিয়ান বলল, সত্যি বলতে কি, আপনাদের মতো মানুষদের আমি একদমই বুঝতে পারি না। নিজেদের কেরিয়ারের কোনো ঠিক ঠিকানা নেই, অথচ দুনিয়ার সবাইকে জ্ঞান দিয়ে বেড়ান। আশেপাশের কয়েকজন যাত্রী তাদের দিকে তাকালো, কিন্তু তরুণীটির চেহারায় তখনও সেই একই প্রশান্তি ছিল। সে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইল। আরিয়ানের মনে হল মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। তার রাগ আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর সে আবার খোঁচা দিয়ে বলল, এমনিতে আপনাকে দেখে মনে হয় না যে আপনি খুব প্রফেশনাল কোনো কাজের জন্য যাচ্ছেন। তরুণীটি এবার তার দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় একটিমাত্র বাক্য বলল, মানুষের আসল পরিচয় তার পোশাকে বা পেশায় লেখা থাকে না। আরিয়ান শব্দ করে হেসে উঠল। পরিচয় বোঝা খুব সহজ ব্যাপার, শুধু মাপার মতো স্টেটাস থাকতে হয়। বিমান তখন মাঝ আকাশে, নিচে সবুজ প্রান্তর আর নদীর রেখা দেখা যাচ্ছিল। বিজনেস ক্লাসের যাত্রীরা প্রায় সবাই চুপচাপ, কিন্তু আরিয়ানের মনোযোগ বারবার পাশের এই অদ্ভুত মেয়েটির দিকেই যাচ্ছিল। মেয়েটির এই নীরবতা আর আত্মবিশ্বাস আরিয়ানকে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তিতে ফেলে দিয়েছিল। হঠাৎ করেই বিমানের পেছনের সারি থেকে এক মহিলার তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, কেউ সাহায্য করুন, আমার স্বামীর কি যেন হচ্ছে। সবাই চমকে উঠে পেছনের দিকে তাকালো। এক মধ্যবয়স্ক যাত্রী নিজের সিটে ছটফট করছিলেন। তার গলা দিয়ে অদ্ভুত গোঁ গোঁ আওয়াজ বের হচ্ছিল এবং মুখ নীল হয়ে যাচ্ছিল। পুরো বিমানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। মানুষজন সিট ছেড়ে উঠে উকি দিতে লাগল, কিন্তু কেউ বুঝতে পারছিল না কি করা উচিত। আরিয়ানও তার সিট থেকে উঠে দাঁড়ালো, কিন্তু তার চোখে মুখে ভয়। ঠিক তখনই তার পাশের সিটে বসা সেই সাধারণ তরুণীটি চোখের পলকে সিটবেল্ট খুলে দাঁড়িয়ে পড়ল। তার চেহারায় তখন আর সেই নম্রতা নেই, বরং অভাবনীয় এক দৃঢ়তা। সে দ্রুত পায়ে ওই যাত্রীর দিকে ছুটে গেল। সেখানে পৌঁছাতেই সে তীক্ষ্ণ ও পরিষ্কার গলায় বলল, সবাই সিটে বসুন, ওনাকে হাওয়া পেতে দিন, ভিড় করবেন না। তরুণীটির গলার স্বরে এমন এক কর্তৃত্ব ছিল যে উপস্থিত সবাই মুহূর্তের মধ্যে নির্দেশ মেনে পিছিয়ে গেল। ওই যাত্রীর স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বলছিলেন, উনি হঠাৎ করে ক্ষেপে গিয়ে কেমন যেন আটকে ফেললেন, এখন শ্বাস নিতে পারছেন না। তরুণীটি এক সেকেন্ডও নষ্ট না করে লোকটির পেছনে গিয়ে দাঁড়াল। সে তার দুই হাত লোকটির পেটের ঠিক মাঝখানে পেঁচিয়ে ধরল এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে হেইমলিচ ম্যানোভার প্রয়োগ করতে শুরু করল। পুরো বিমানের যাত্রীরা তখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই দৃশ্য দেখছিল। আরিয়ানও তার সিটের পাশে হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে মুখে বিস্ময়। যে মেয়েটাকে সে একটু আগে কোনো এক গাইয়া এনজিও কর্মী ভাবছিল, সে কি অবলীলায় এত বড় একটা ইমার্জেন্সি সামলাচ্ছে। তরুণীটি পরপর ৩বার সজোরে চাপ দিতেই লোকটির গলা থেকে আটকে থাকা খাবারের টুকরোটি ছিটকে বেরিয়ে এলো। লোকটি সঙ্গে সঙ্গে লম্বা পড়ে একটা শ্বাস টেনে নিলেন এবং কাঁচতে শুরু করলেন। তরুণীটি লোকটিকে ধীরে ধীরে সিটে বসিয়ে দিল। তারপর এয়ার হোস্টেসকে ডেকে বলল, ওনাকে একটু গরম জল দিন, আর বিমানে কোনো অক্সিজেন সিলিন্ডার থাকলে রেডি রাখুন, যদিও এখন আর দরকার হবে বলে মনে হয় না। লোকটির স্ত্রী হাউমাউ করে কেঁদে উঠে তরুণীটির হাত জড়িয়ে ধরলেন। মা, তুমি আজ না থাকলে আমার মানুষটা মারাই যেত, আল্লাহ তোমার ভালো করুক। তরুণীটি খুব স্নিগ্ধ হেসে বলল, কাঁদবেন না আন্টি, উনি এখন একদম বিপদমুক্ত। কথা বলে সে নিজের সিটের দিকে ফিরে আসতে লাগল। আরিয়ান তখনও পুতুলের মতো দাঁড়িয়েছিল। এবার আরিয়ানের চেহারায় আগের সেই দম্ভ ছিল না। কয়েক মুহূর্ত দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। বিমান তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। জানালার বাইরে রোদের আলো খেলা করছিল। কিছুক্ষণ পর আরিয়ান নীরবতা ভাঙল। সে বেশ ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি আপনি মেডিকেল প্রসিডিওর কিভাবে জানতেন? তরুণীটি জানালার দিকে তাকিয়ে থেকেই শান্ত গলায় বলল, এমনি টুকটাক পড়াশুনো করা আছে, বিপদের সময় কাজে লেগে যায়। আরিয়ান তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল। তার এবার মনে হচ্ছিল যে মেয়েটা মোটেও তার ধারণার মতো কেউ নয়। তবুও তার ইগো পুরোপুরি ভাঙতে চাইছিল না। সে নিজেকে সামলে নিয়ে বলল, মনে হচ্ছে আপনি শুধু ডায়েরিই লেখেন না, নার্সিংয়ের কাজও বেশ ভালোই জানেন। তরুণীটি তার দিকে তাকালো, কিন্তু কোনো রাগ দেখাল না। সে শুধু বলল, কখনো কখনো জীবন এমন পরিস্থিতি তৈরি করে যেখানে মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ডিগ্রি হয়ে যায়। আরিয়ান কিছুক্ষণ একদম চুপ হয়ে গেল। তারপর সে জানালার বাইরের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, এমনি আপনার নামটা তো জানা হলো না। তরুণীটি মুচকি হেসে বলল, সানজিদা। আরিয়ান মাথা নাড়ল, আমি আরিয়ান মাহমুদ। সানজিদা শুধু বলল, বেশ সুন্দর নাম।
বিমান এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। চারপাশের পরিবেশ বেশ শান্ত। যাত্রীরা নিজেদের মালপত্র গোছাতে ব্যস্ত, কিন্তু আরিয়ানের মনের ভেতর এক অদ্ভুত ঝড় বইছিল। সে কিছুতেই মেলাতে পারছিল না এই সানজিদাকে। একটু আগে পর্যন্ত সে তাকে এক উদ্দেশ্যহীন সাধারণ মেয়ে হিসেবে ধরে নিয়েছিল, কিন্তু মাত্র কয়েক মিনিটের ঘটনায় তার পুরো চিন্তার জগৎ যেন উল্টে পাল্টে গেল। ঠিক তখনই সেই এয়ার হোস্টেস রিনি তাদের সিটের কাছে এলো। সে সানজিদাকে দেখে গদগদ হয়ে বলল, ম্যাম, আপনি যা করলেন না, জাস্ট অসাধারণ। আপনাদের মতো মানুষেরাই তো আসল হিরো। আরিয়ান সঙ্গে সঙ্গে রিনির দিকে তাকালো। সানজিদা বিনয়ের সাথে রিনিকে থামিয়ে দিয়ে বলল, আরে না না, এটা যে কারোরই দায়িত্ব। কিন্তু রিনির বলা আসল হিরো শব্দগুলো আরিয়ানের মস্তিষ্কে গেঁথে গেল। সে সানজিদার দিকে আর চোখে তাকালো। মেয়েটির মাঝে সেই একই প্রশান্তি, একই সারল্য। কিন্তু এবার আরিয়ানের দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে গিয়েছিল। বিমান ল্যান্ড করল। যাত্রীরা ধীরে ধীরে নামতে শুরু করল, কিন্তু আরিয়ানের মনে শুধু রিনির কথাটাই বাজছিল। আরিয়ান একটু ইতস্তত করে বলল, এই এয়ার হোস্টেসকে আপনাকে আগে থেকে চেনে? সানজিদা নিজের ব্যাগটা হাতে নিতে নিতে বলল, না, বিমানেই তো প্রথম দেখা। আরিয়ানের কাছে উত্তরটা খুবই সাদা মাটা লাগল, কিন্তু এবার সে আর কোনো তর্ক করল না। দুজনেই চুপচাপ বিমানের সিঁড়ি দিয়ে নেমে এলো। আরিয়ানের মনের ভেতর প্রশ্নের পর প্রশ্ন। এই সানজিদা আসলে কে? তার আচরণে এক অদ্ভুত গাম্ভীর্য। সে নিজেকে কখনো জাহির করে না, আবার কারো অপমানে রেগেও যায় না। বিমানবন্দর থেকে বের হতেই আরিয়ানের কোম্পানির লোকাল ব্রাঞ্চের ম্যানেজার তাকে রিসিভ করতে এলেন। আরিয়ান গাড়িতে ওঠার আগে একবার পেছন ফিরে তাকালো। দেখল সানজিদা একটা সাধারণ ট্যাক্সিতে উঠে চলে যাচ্ছে। আরিয়ান একবার ভাবল এগিয়ে গিয়ে একটা থ্যাঙ্কস জানাবে, কিন্তু তার ইগো তাকে সেখানেই আটকে রাখল। গাড়িতে উঠে ম্যানেজার বললেন, স্যার, কালকের মিটিংয়ের সব প্রস্তুতি শেষ। অ্যাগ্রো বায়োটেক গ্লোবালের চেয়ারপারসন স্বয়ং মিটিংয়ে থাকবেন। ওনার সাইন পেলেই আমাদের এই 50 কোটির প্রজেক্ট কনফার্ম। আরিয়ান বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, ডোন্ট ওয়ারি, আমি সব ম্যানেজ করে নেব। পরের দিন সকালে আরিয়ান তার টিম নিয়ে সেই বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার্সে পৌঁছালো। চোখ ধাঁধানো ইন্টিরিয়ার, কড়া নিরাপত্তা এবং চারপাশে ব্যস্ত কর্পোরেট এক্সিকিউটিভদের দৌড়ঝাঁপ। আরিয়ান রিসেপশনে গিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্টের কথা জানালো। রিসেপশনিস্ট অত্যন্ত বিনয়ের সাথে বলল, স্যার, আপনাদের কিছুক্ষণ বসতে হবে। আমাদের চেয়ারপারসন ম্যাম আজ সকালেই অন্য একটি ব্রাঞ্চ ভিজিট করে হেড অফিসে এসেছেন। উনি কিছুক্ষণের মধ্যেই মিটিং রুমে আসবেন। আরিয়ান মাথা নেড়ে সোফায় বসল এবং নিজের প্রেজেন্টেশনের স্লাইডগুলো ল্যাপটপে চেক করতে লাগল। তখনই হঠাৎ চারপাশের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে গেল। ম্যানেজার পর্যায়ের কয়েকজন ছুটে এলেন। একজন ফিসফিস করে বলল, ম্যাম এসে গেছেন, ম্যাম এসে গেছেন। আরিয়ানও কৌতূহল নিয়ে করিডরের দিকে তাকালো। কাঁচের দরজা ঠেলে যে মানুষটি ভেতরে প্রবেশ করলেন, তাকে দেখা মাত্রই আরিয়ানের হাতের ল্যাপটপটা প্রায় পড়েই যাচ্ছিল। তার মনে হলো পায়ের তলার মাটি যেন কেউ কেড়ে নিয়েছে। সেই সাধারণ সুতির জামা, সেই চশমা, সেই শান্ত হাঁটাচলা। সানজিদা। অফিসের প্রতিটি কর্মী একপাশে দাঁড়িয়ে সসম্মানে মাথা নত করল। কেউ গুড মর্নিং বলছে, কেউ ফাইল এগিয়ে দিচ্ছে, সবাই তাকে ম্যাম বলে সম্বোধন করছে। আরিয়ান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে গতকালের বিমানের পুরো দৃশ্যটা একটা সিনেমার মতো ভেসে উঠল। যে মেয়েটাকে সে পুরো রাস্তায় খ্যাত আর সাধারণ বলে অপমান করেছিল, আজ সেই এই বিশাল কর্পোরেট সাম্রাজ্যের সর্বময় কর্ত্রী হয়ে তার সামনে দাঁড়িয়ে। যাই হোক বন্ধুরা, করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্যান্য ডিরেক্টররা সানজিদাকে ভীষণ সম্মানের সাথে এসকর্ট করে মিটিং রুমের দিকে নিয়ে যাচ্ছিলেন। আরিয়ানের জন্য এই দৃশ্যটা হজম করা পাহাড় সমান কঠিন হয়ে দাঁড়ালো। তার ভেতরে তখন কেবল একটাই জিনিস কাজ করছিল, তীব্র গ্লানি আর অনুশোচনা। আরিয়ানের সাথে থাকা লোকাল ম্যানেজার ফিসফিস করে বললেন, স্যার, ইনি আমাদের সেই আয়রন লেডি, ডক্টর সানজিদা রহমান, অক্সফোর্ড থেকে পিএইচডি করা, এই পুরো কোম্পানির ফাউন্ডার। আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে স্বপ্নেও ভাবেনি যে বিমানে বসা ওই সাদামাটা মেয়েটা এত বড় একজন বিলিয়নের সায়েন্টিস্ট হতে পারে। একটু পর একজন পিএ এসে তাদের মিটিং রুমে ডেকে নিলেন। মিটিং রুমের পরিবেশ ছিল ভীষণ গাম্ভীর্যপূর্ণ। বিশাল প্রজেক্টর স্ক্রিন, চারপাশে ল্যাপটপ নিয়ে বসা এক্সিকিউটিভরা। সঞ্জিদা একেবারে প্রধান চেয়ারে বসেছিল। আরিয়ানের চোখ যখনই তার চোখের সাথে মিলল, আরিয়ান লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরিয়ান কাঁপা কাঁপা গলায় বলল, গুড মর্নিং ম্যাম।
সঞ্জিদা অত্যন্ত প্রফেশনাল সুরে বলল, গুড মর্নিং, প্লিজ বসুন। এরপর প্রায় 1 ঘন্টা ধরে আরিয়ান তার প্রজেক্ট প্রেজেন্ট করল। সঞ্জিদা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সব ডেটা বিশ্লেষণ করল এবং কিছু লজিক্যাল প্রশ্ন করল। মিটিং শেষে সঞ্জিদা ফাইলটা বন্ধ করে শান্ত স্বরে বলল, আপনাদের প্রজেক্ট প্রপোজালটা দারুণ, আমরা এই ডিলটা সাইন করছি। আরিয়ানের টিমের সবাই খুশিতে হাততালি দিয়ে উঠল, কিন্তু আরিয়ানের মুখে কোনো হাসি ছিল না। সে বুঝতে পারছিল এখন তার একটা কাজই বাকি। সবাই যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, আরিয়ান দাঁড়িয়ে রইল। সে সাহস জুগিয়ে নিচু গলায় বলল, ম্যাম, আমার আপনার সাথে পার্সোনালি কিছু কথা ছিল। সঞ্জিদা তার দিকে তাকালো। আরিয়ানের গলা ধরে আসছিল। কাল বিমানে আমি না বুঝে আপনাকে যে কথাগুলো বলেছিলাম, তার জন্য আমি গভীরভাবে লজ্জিত। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমাকে প্লিজ ক্ষমা করবেন। বিশাল মিটিং রুমটায় কয়েক সেকেন্ডের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। সঞ্জিদা তাকে বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। তারপর তার ঠোঁটের কোণে সেই পরিচিত স্নিগ্ধ হাসিটা ফুটে উঠল। ভুল মানুষেরই হয় আরিয়ান, কিন্তু সেই ভুল স্বীকার করার মতো মেরুদণ্ড সবার থাকে না। আরিয়ানের চোখে পানি চলে এলো। সেই দিনটার পর থেকে আরিয়ানের জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। কয়েক মাস পর একটি ইন্টারন্যাশনাল বিজনেস সেমিনারে দুজনের আবার দেখা হলো। এবার আরিয়ান নিজেই এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, হ্যালো ম্যাম। সঞ্জিদা হেসে বলল, অফিসের বাইরে আমাকে সঞ্জিদা বলেই ডাকতে পারেন। আরিয়ান স্বস্তির হাসি হাসল। ঠিক আছে সঞ্জিদা। এরপর থেকে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। কাজের সুবাদে তাদের নিয়মিত দেখা হতো। আরিয়ান আর আগের মতো সেই অহংকারী কর্পোরেট রোবট ছিল না। সে মানুষের মূল্য বুঝতে শিখেছিল, বিনয়ী হতে শিখেছিল। একদিন তারা একটা লিকের ধারে কফি শপে বসেছিল। বৃষ্টি হচ্ছিল বাইরে। আরিয়ান কফির কাপ হাতে নিয়ে হঠাৎ বলল, জানেন সেদিন বিমানে আমি আপনাকে কতটা আন্ডার এস্টিমেট করেছিলাম? সঞ্জিদা হাসল। কিন্তু ওই দিনই আমার মনে হয়েছিল ছেলেটার মুখে যতটা বিষ, ভেতরে ততটাও খারাপ নয়। আরিয়ান অবাক হয়ে বলল, মানে আপনার সত্যি রাগ হয়নি? সঞ্জিদা শান্ত গলায় বলল, রাগ তো হয়েই ছিল, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল এই ভেবে যে মানুষ কত সহজে একটা জাজমেন্ট পাস করে দেয়। আরিয়ান মাথা নিচু করে বলল, আমি এখন খুব ভালো করে জানি যে মানুষের আসল ওজন তার ব্র্যান্ডের জামায় নয়, তার ব্যক্তিত্বে বাপা হয়। দুজনে কিছুক্ষণ চুপচাপ কফি খেল। তারপর সঞ্জিদা মুচকি হেসে বলল, এমনি একটা কথা বলি? আরিয়ান কৌতূহলী হয়ে তাকাল। কি? সঞ্জিদা বলল, সেদিন যদি বিমানে বসে আপনি এতটা অ্যারোগেন্ট না হতেন, তাহলে হয়তো আজ আমরা এত ভালো বন্ধু হতে পারতাম না। আরিয়ান হাসল। তারপর সে চোখের দিকে সরাসরি তাকিয়ে নরম স্বরে বলল, আর আমি যদি বলি বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে গেছে, মানে আমার আপনাকে ভীষণ প্রয়োজন হতে শুরু করেছে। সঞ্জিদার চোখে এবার একটা অন্যরকম চমক দেখা গেল, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সে শুধু অস্ফুট স্বরে বলল, আমারও। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? সঞ্জিদা মাথা নেড়ে বলল, সত্যি। সেই দিনটার পর তাদের সম্পর্ক এক নতুন মোড় নিল। তারা বুঝতে পারল তাদের এই বৈপরীত্যই আসলে তাদের একে অপরের পরিপূরক করে তুলেছে। কয়েক মাস পর একদিন আরিয়ান সঞ্জিদাকে বলল, আমার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। সঞ্জিদা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কার সাথে? এত নার্ভাস লাগছে কেন? আরিয়ান একটু হেসে বলল, আপনার বাবা মায়ের সাথে। সঞ্জিদার সাথে সাথেই বুঝে গেল আরিয়ান কি বোঝাতে চাইছে। তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। মানে সরাসরি বিয়ের প্রস্তাব? আরিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, যদি তোমার অনুমতি থাকে। সঞ্জিদা মিষ্টি করে হেসে বলল, আমার অনুমতি আছে। কিছুদিন পর আরিয়ান তার পরিবার নিয়ে সঞ্জিদার বাড়িতে হাজির হল। সে অত্যন্ত বিনয়ের সাথে সঞ্জিদার বাবাকে বলল, আঙ্কেল, আমি সঞ্জিদাকে বিয়ে করতে চাই। আপনাদের সম্মতি থাকলে আমি নিজেকে ধন্য মনে করব। সঞ্জিদার বাবা কিছুক্ষণ চুপ থেকে তারপর হাসি মুখে বললেন, আমি খুব খুশি যে আমার মেয়ে এমন একজনকে বেছে নিয়েছে যে তার ভুল থেকে শিখতে জানে। মাস 6 পর দুই পরিবারের আত্মীয়স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আরিয়ান আর সঞ্জিদার বিয়ে সম্পন্ন হল। বিয়ের রিসেপশনে যখন সঞ্জিদা আরিয়ানের পাশে বসেছিল, আরিয়ানের মনে শুধু সেই বিমানের দিনটার কথাই বারবার ফিরে আসছিল। সে ভাবছিল, যেদিন সে এক সাদামাটা মেয়েকে যোগ্যতাহীন ভেবে তাচ্ছিল্য করেছিল, সেদিনই নিয়তি তার জীবনের সবচেয়ে মূল্যবান উপহারটি তার সামনে বসিয়ে দিয়েছিল। কারণ জীবন মাঝে মধ্যেই আমাদের এমন মানুষদের সামনে দাঁড় করিয়ে দেয়, যারা প্রথমে আমাদের ইগো ভেঙে চুরমার করে দেয়, আর তারপর তারাই আমাদের পুরো পৃথিবী হয়ে ওঠে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে কারো বাহ্যিক রূপ, পোশাক বা সরলতা দেখে তার ক্ষমতার পরিমাপ করা চরম বোকামি।
আসল আভিজাত্যগামী ব্র্যান্ডে বা স্টেটাসে নয়, বরং মানুষের কাজে, জ্ঞানে এবং বিনয়ে লুকিয়ে থাকে। অহংকার আমাদের দৃষ্টিশক্তি অন্ধ করে দেয়, কিন্তু যখন বাস্তব সামনে এসে দাঁড়ায় তখন নিজের চিন্তাধারার উপরই সবচেয়ে বেশি লজ্জিত হতে হয়। তাই বাইরের খোলস দেখে কাউকে বিচার করার আগে তার ভেতরের মানুষটিকে চেনা এবং সম্মান করা ভীষণ প্রয়োজন। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা আরিয়ানের জায়গায় থাকতেন আর পরে জানতে পারতেন যে যাকে আপনারা সাধারণ ভেবে তাচ্ছিল্য করেছেন সেই এত বড় কোম্পানির মালিক, তাহলে সেই মুহূর্তে আপনাদের কেমন লাগত? আরেকটা প্রশ্ন সঞ্জিদার ব্যাপারেও। যদি আপনাদের জায়গায় সঞ্জিদা থাকত, তাহলে কি আপনারা আরিয়ানকে এত সহজে মাফ করে দিতেন, নাকি তার অহংকারের কড়া জবাব দিতেন? কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের এই গল্পে আরিয়ানকে বেশি বাস্তবসম্মত লেগেছে নাকি সঞ্জিদাকে। আর যদি গল্পটা আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন সব হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য যুক্ত থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।